আমরা এখন লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র দেখব। খুবই ইম্পর্টেন্ট এটা রিটেনের জন্য যেমন ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট এবং অ্যাডমিশনের জন্য সেম ইম্পর্টেন্ট। সো এখানে যে কনসেপ্টটা আছে এই কনসেপ্টটা আমরা বোঝার চেষ্টা করব। ব্যাপারটা খুবই সহজ, আর না বুঝলে খুব কঠিন। সো ওকে ওকে আমরা এটা স্ক্র্যাচ থেকে আলোচনা করব। তো শুরুতে বলে রাখি যে ভাইরাস বেসিক্যালি কোনো জীব না বা কোষ না। যেহেতু জীব না বা কোষ না, এই জন্য তাকে নিজের সংখ্যাটা বৃদ্ধি করতে হলে কোনো একটা জীবিত কোষের মধ্যে প্রবেশ করতে হয়। ধরা যাক একটা ব্যাকটেরিয়া মনের আনন্দে ঘুরে বেড়াইতেছে, তো ভাইরাস গিয়ে করে কি, তার শরীরে যেই না প্রবেশ করে তাহলে তার শরীরের ভেতরে গিয়ে অ্যাক্টিভ হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে নিজের সংখ্যা বৃদ্ধি করে, সংখ্যা বৃদ্ধি করে এক সময় ব্যাকটেরিয়াটার যে আবরণটা আছে ভেঙে বাইর হয়ে আসে। বুঝতে পারছো? তো অনেক সময় বের হয় না, ভেতরেই থেকে যায়, যখন ইচ্ছা তখন বের হয়। তো এই হলো ব্যাপারটা যে ব্যাকটেরিয়ার শরীরের ভেতরে এরা প্রবেশ করে। এখন প্রশ্ন হলো, এরা কি হেঁটে হেঁটে ব্যাকটেরিয়ার কাছে যায়? না, ব্যাকটেরিয়া ঘুরতে ঘুরতে ভাইরাসের কাছে যায়, গিয়ে নিজেই অ্যাটাক্ট হয় আর কি। বুঝতে পারছো যে কোথাটা ফাঁদ আছে, ফাঁদের মধ্যে ফাঁদ তোমার কাছে আসে, তুমি গিয়ে ফাঁদের মধ্যে পা দিছো, লাইক দ্যাট ব্যাকটেরিয়া গিয়ে ফাঁদে পা দেয়। তো আমরা একটু দেখি। সো ফার্স্ট আমরা চলে আসি লাইটিক চক্র, ওই পাশে আছে লাইসোজেনিক চক্র। লাইটিক চক্র কি জিনিস? লাইটিক চক্র মানে হচ্ছে যেখানে লাইসিস ঘটে। লাইসিস মানে হচ্ছে ভাঙন, লাইসিস মানে ভাঙন। ওকে, তো ধরা যাক এটা একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার ভেতরে যদি কেউ প্রবেশ করে নিজের সংখ্যা বাড়ায়, এই যে সংখ্যা বাড়াচ্ছে, সংখ্যা বাড়াইলো, সংখ্যা বাড়ালো, দেন এরা ভেঙে এই যে বাইরে চলে আসতেছে, দেখছো? এই যে বাইরে চলে যাচ্ছে। সো এই যে ভাঙন ঘটাচ্ছে, প্রশ্ন হলো কার ভাঙন ঘটাচ্ছে? ব্যাকটেরিয়ার ভাঙন ঘটাচ্ছে। কে? ভাইরাস ঘটাচ্ছে। সংখ্যা বৃদ্ধি কার ঘটতেছে? ভাইরাসের ঘটতেছে। ঠিক আছে, তো এই এই জিনিসটা একটু মনে রাখতে হবে। সো এই হলো ঘটনা। এই ঘটনাটা হয় আর কি লাইটিক চক্রে। লাইসোজেনিক চক্র মানে বোঝো? লাইসোজেনিক মানে চক্র মানে হচ্ছে এটা একটা ঘটনা, যে ঘটনাটা একটা সময় গিয়ে আবার লাইটিক চক্রে কনভার্ট হয়, লাইটিক চক্র শুরু করে। এটা তো লাইটিক চক্র। লাইসোজেনিক চক্র হচ্ছে এমন কিছু ঘটনা প্রথমে ঘটবে, ঘটার পর ওইটা আবার লাইটিকে মানে এইটাতে কনভার্ট হয়। সো যে চক্রটা, এই যে লাইসো মানে হচ্ছে ভাঙন, যে চক্রটা লাইটিক চক্রে পরিণত হতে পারে বা তৈরি করতে পারে তাকে লাইসোজেনিক চক্র বলে। তাহলে লাইসোজেনিক কথাটার অর্থ কি জানো? জেনিক মানে হচ্ছে যারা তৈরি করতে পারে, কি? লাইটিক চক্র। তো এটা আলাদা একটা জীবন চক্র, বাট এটা চাইলে ওই চক্রে পরিণত হতে পারে, এই জন্য এটার নাম হচ্ছে লাইসোজেনিক চক্র। ঠিক আছে, আচ্ছা আমরা শুরু করি। লাইটিক চক্রের ধাপগুলো পড়লে ওইটা আমাদের জন্য সহজ হয়ে যায়। দেখো, প্রথম জিনিস অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টের বাংলা হলো সংযুক্তি, বা কোনো একটা ত্বকে বা পৃষ্ঠে লাগে। দিস ইজ কল্ড পৃষ্ঠলগ্নিভবন। সো প্রথমে আমরা এখানে একটা ব্যাকটেরিয়া দিই, ইটস এ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ হলো এটা, এবং অন্যান্য উপাদান আছে ব্যাকটেরিয়ার দেহের মধ্যে। এখানে এসে একটা ব্যাকটেরিয়া বসলো, ইটস এ ব্যাকটেরিয়া। সরি, এখানে এসে একটা ভাইরাস বসলো। হোয়াট ইজ দিস? দিস ইজ ভাইরাস। এই যে দেখো ভেতরে ডিএনএ। ঠিক আছে, আর এটা হচ্ছে ভাইরাল ডিএনএ এইটা, আর এটা হচ্ছে ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএ। সো ভেরি গুড। প্রথমে অ্যাটাচমেন্ট হচ্ছে বা পৃষ্ঠে লাগতেছে বা সংযুক্ত হচ্ছে। এরপর হচ্ছে ফার্স্ট ডিএনএ অনুপ্রবেশ। ফার্স্ট ডিএনএ বলতে বোঝাচ্ছে কি জানো? এই যে এটা একটা ভাইরাস যাকে আমরা বলি ফাজ ভাইরাস। ফাজ ভাইরাস, ফাজ বানানটা দেখো, PHAZE। ফাজ মানে হচ্ছে ভক্ষণ বা ধ্বংস কিছু একটা, মানে এটা এমন একটা ভাইরাস যেটা অন্যকে খেতে পারে, অন্যকে নষ্ট করে দিতে পারে, যে কারণে এর নাম হচ্ছে ফাজ ভাইরাস। সো ইটস এ T2 ফাজ ভাইরাস। কি নাম? ইটস এ T2 ফাজ ভাইরাস। পরের ধাপ, তাহলে ফাজ ভাইরাসের যে এই যে ডিএনএটা আছে এটা এটার ভেতরে প্রবেশ করবে, দ্যাট ইজ কল্ড ফাজ ডিএনএ অনুপ্রবেশ বা পেনিট্রেশন। তাহলে আমরা আরেকটা ছবি অ্যাড করি। এরকম দেখছো তোমরা, এই যে এই জিনিসটা ধীরে ধীরে খাটো হয়ে আসতেছে, এই যে এই পোর্শনটা খাটো হয়ে দেখো একবার গায়ে লাগলো, তখন এই যে দেখো ডিএনএটা ভেতরে প্রবেশ করলো।
ঠিক আছে? তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যে ব্যাকটেরিয়াটা আর ভাইরাসটা কিভাবে অ্যাটাচ হয়েছে। ব্যাকটেরিয়ার দেহে এই যে এই জায়গায় কিছু প্রোটিন থাকে, আর এই যে দেখো এম আকৃতি যেটা এইরকম যেটা, এগুলো নাম হচ্ছে স্পর্শক তন্তু। স্পর্শক তন্তু, তাহলে এই স্পর্শক তন্তুর প্রোটিন এবং ব্যাকটেরিয়ার যে প্রোটিনগুলো আছে এরা পরস্পরকে চিনতে পারে। ব্যাকটেরিয়ার প্রোটিন আর স্পর্শক তন্তুর প্রোটিন পরস্পরকে চিনতে পারে, তখনই তারা কিন্তু শক্তভাবে অ্যাটাচ হইতে পারে। যদি এই প্রোটিন দুইজনকে না চিনতো তাহলে হ্যান্ডশেক করতো না। তো ভেতরে প্রবেশ করলো, স্টিল তার ডিএনএ আছে না? আছে কি না? তাহলে এখন বলো তো, এটা একটা ব্যাকটেরিয়া, এটা ব্যাকটেরিয়াল ডিএনএ। এই ব্যাকটেরিয়ার ভেতরে এই ডিএনএটা কার ডিএনএ? ভাইরাসের ডিএনএ। সো দিস ইজ ভাইরাল ডিএনএ। এটা হচ্ছে অতিথি এখানে, রাইট? আচ্ছা, এখন দেখো প্রতিলিপন বা রেপ্লিকেশন। এইটা হচ্ছে রেপ্লিকেশন করবে, কারণ আলটিমেটলি টার্গেট কার সংখ্যা বৃদ্ধি? ভাইরাসের সংখ্যা বৃদ্ধি, তাই না? আচ্ছা, তাহলে প্রতিলিপন করবে। এখন কিভাবে প্রতিলিপন করবে? প্রথম যে কাজটা করবে সেটা হলো, এর যে আরএনএ আছে, সরি দিস ইজ রাইবোজোম। হোয়াট ইজ দিস? দিস ইজ রাইবোজোম। এই যে এটার নাম হচ্ছে আরএনএ পলিমার, সরি দিস ইজ আরএনএ প্রাইমার। এটা রাইবোজোম, আর এটা হচ্ছে তার ডিএনএ। বুঝতে পারছো? তো হলো সব ব্যাকটেরিয়ার ডিএনএ। তো প্রবেশ করার পর এর ইচ্ছা হলো যে আমি রেপ্লিকেশন করব, আমি আমার সংখ্যা বাড়াবো। কারণ ডিএনএ রেপ্লিকেশন না করে, ডিএনএর সংখ্যা না বাড়াইলে কিন্তু ভাইরাসের সংখ্যা বাড়বে না। কারণ ভাইরাসের প্রধান উপাদানই হচ্ছে ডিএনএটা, রাইট? এখানে ওকে। তাহলে কি ঘটনা ঘটবে দেখো, আমরা আরেকটা ছবি অ্যাড করি। এই যে দেখো ব্যাকটেরিয়া। এখন কি হবে দেখো, উপর থেকে আমরা একটু চিন্তা করে আসি। এ প্রথমে কি করবে? একে আকৃষ্ট করবে, মানে আরএনএ প্রাইমারটাকে নিজের দিকে আকৃষ্ট করবে। হয় না যে স্কুলে একটা সুন্দর মেয়ে আসছে বা সুন্দর ছেলে আসছে, বাকিরা বলতেছে এই নজর দিবি না, এটা আমার, লাইক দ্যাট। তো এ আসছে, এ এতদিন ছিল হচ্ছে ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে কাজ করতো, আজকে সে ভাইরাল ডিএনএর প্রতি আকর্ষিত হয়েছে, তাই না? যখন এর প্রতি আকর্ষিত হয়, দেখো খুব ইউনিক কিছু ঘটনা ঘটে, বোঝার চেষ্টা করো। এইটা যখন এর দিকে আকর্ষিত হয়, তখন এখান থেকে দিস ইজ এমআরএনএ তৈরি হলো, করতে পারে। এই এমআরএনএটা রাইবোজোমে যায়, রাইবোজোমে গিয়ে কিছু প্রোটিন তৈরি করে। ওই প্রোটিনগুলো বিষাক্ত প্রোটিন, সেটা করে কি? তার নিজের বাড়ির যে ডিএনএটা এটাকে ধ্বংস করে দেয়। আর একবার বলি, এটাকে আমরা বলতে পারি হচ্ছে মীর জাফরের মতো। ব্রিটিশ আসছে, এই মীর জাফর ব্রিটিশদের দিকে আকৃষ্ট হয়েছে। হওয়ার পর এই যে দেখো ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়েছে। এমআরএনএটা এবার রাইবোজোমে চলে গেছে। সব কিছু কিন্তু সব ব্যাকটেরিয়ারই। এই রাইবোজোম থেকে একটা বিষাক্ত প্রোটিন তৈরি হবে। এই প্রোটিনটা এই তার নিজের বাড়ির যে ব্যাকটেরিয়াল ডিএনএ ছিল, ডিএনএটাকে ধ্বংস করছে। এখন বলো তো, এর কোনো প্রতিযোগী ডিএনএ রইলো এখানে? কম্পিটিটিভ ডিএনএ রইলো? যার ডিএনএ সেই ডিএনএ রইলো? যার বাড়ি তার ডিএনএ রইলো না। সো এই হলো ঘটনা। এরপর কি ঘটনা ঘটবে দেখো। এরপর যেটা হবে, প্রতিলিপন চলতে থাকবে। সেটা হলো, এবার সে করবে কি? এই মেশিনারিগুলোকে কাজে লাগিয়ে, এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে নিজের সংখ্যা বাড়াবে। দেখছো কতগুলো ডিএনএ বানাইলো? কারণ এখন সব কিছু তার দখলে। রাইবোজোম তার দখলে, আরএনএ প্রাইমার তার দখলে, এই এলাকার এমিনো অ্যাসিডগুলো তার দখলে, এখানকার নিউক্লিওটাইডগুলো তার দখলে, এভরিথিং তার দখলে। কার দখলে? ভাইরাল ডিএনএর দখলে। সে এখন তার নিজের রেপ্লিকেশন করলো। শুধু যে রেপ্লিকেশন করবে তাই না, আর কি করবে? এই আরএনএ প্রাইমারকে কাজে লাগিয়ে আবার এমআরএনএ তৈরি করবে। এমআরএনএ আবার রাইবোজোমে যাবে, রাইবোজোমে গিয়ে প্রোটিন তৈরি হবে। এই প্রোটিন হেডগুলো তৈরি হবে। দেখছো হেড তৈরি করতেছে। তারপর কি করবে? এটা তৈরি করবে, বাহুগুলা তৈরি করবে। তারপর কি করবে? স্পর্শক তন্তুগুলো তৈরি করবে, কলারগুলো তৈরি করবে। তোমরা যারা T2 ফাস্ট ভাইরাসের ছবি দেখছো তারা জানো, তৈরি করবে। এবার হচ্ছে 4 নাম্বার, কি করবে? বিভিন্ন দেহাংশকে একত্রিত করা। এটা দেহাংশ মানে দেহের যে বিভিন্ন পার্টগুলো তৈরি হয়েছে সবগুলোকে আবার অ্যাসেম্বল করবে, একসাথে করবে। সো আমরা আরেকবার ছবি দিচ্ছি, ব্যাকটেরিয়ার ছবি, বিভিন্ন দেহাংশ। যেমন
এই যে দেখো আবরণটা, এটাকে বলা হচ্ছে আবরণ প্রোটিন বা কোট প্রোটিন। কি বলা হয়? দিস ইজ কল্ড কোট প্রোটিন। কোট মানে আবরণ। ওকে, দেখো দিস ইজ কোট প্রোটিন। এর ভেতরে দেখো কি হবে, এর ভেতরে এই যে একটা ডিএনএ প্রবেশ করবে, দেখো ডিএনএ প্রবেশ করছে। দেন এই যে বাহুটা এখানে অ্যাড হবে, এই যে বাহুটা অ্যাড হয়েছে, এখান থেকে কলার প্রোটিন এসে এখানে অ্যাড হবে, হইল এখান থেকে একটা স্পর্শক তন্তু গিয়ে এখানে অ্যাড হবে। অ্যাসেম্বলিং চলতেছে, তাই না? প্রত্যেকটা পার্ট এক এক করে অ্যাড হচ্ছে, লাইক দ্যাট। এই ডিএনএটা এবার দেখো, ডিএনএ এই যে দেখো এইটা অ্যাড হইল, এই যে বাহুটা দেখো অ্যাড হইল, এইখান থেকে আরেকটা কলার এখানে অ্যাড হইল, এই যে এইটা অ্যাড এখানে অ্যাড হইল। সো এইভাবে কিন্তু সবগুলো কি হবে, নিজেদের অ্যাসেম্বল করে ফেলবে, সবগুলো নিজেদের অ্যাসেম্বল করে ফেলবে। তো সংখ্যাগুলো বাড়তেছে কিনা ভাইরাসের, দেখো যে ভাইরাসটা আসছিল ভেতরে, এখন তার সংখ্যাগুলো বাড়লো। বাড়ার পর দেখো এই নতুন ভাইরাসগুলো এবার মুক্তি পাবে, রিলিজ হবে। সো রিলিজ হওয়ার জন্য কি করবে, এই ভাইরাসটা করলো কি, সেম ব্যাপার। এই ভাইরাসটা করবে কি, সে আবার ওই আরএনএ প্রাইমারকে আকৃষ্ট করবে, আরএনএ প্রাইমার্কের মাধ্যমে এমআরএনএ তৈরি করে নেবে, এমআরএনএটাকে রাইবোজোমে নিয়ে যাবে, রাইবোজোম থেকে কিছু এনজাইম তৈরি হবে। দিস ইজ কল্ড এনজাইম, দিস আর লাইসোজাইম। কি নাম? লাইসোজাইম। লাইসোজাইম মানে যারা লাইসিস করে তারা দেখো এই যে এই জায়গায় লাইসিস করে দেবে। তাহলে নতুন ভাইরাস মুক্তি কিভাবে হচ্ছে, এরা এখন লাইসোজাইম তৈরি করবে। লাইসোজাইমের মাধ্যমে ব্যাকটেরিয়ার যে মেমব্রেনটা আছে ভেঙে যাবে, ভেঙে গেলেই দেখো কি হবে, এই ভাইরাসগুলো মুক্ত হওয়া শুরু করবে। দেখছো, এই ভাইরাসগুলো মুক্ত হইলো, এরা কিন্তু তীব্র সংক্রামক, এরা কিন্তু আশেপাশে কোষগুলোকে আবার আক্রমণ করবে। তো কোনো ভাইরাস যদি সংক্রামক হয় তাহলে সেই সকল ভাইরাসকে আমরা সাথে সাথে বলবো এগুলো ভিরুলেন্ট ভাইরাস। কি? ভিরুল্যান্ট মানে সংক্রামক, বাংলায় লিখি সংক্রামক। বের হওয়ার পর সে যদি ডিসাইড করে যে আমি অন্য কোষকে আবার আক্রমণ করব, সে আক্রমণ করতে পারে। ও যদি আবার ভাবে যে আমি আবার ব্যাকটেরিয়াকে আক্রমণ করবো, সে ব্যাকটেরিয়াকে আক্রমণ করতে পারে। সে চাইলে সংখ্যাও বাড়াইতে পারে, সে চাইলে অন্য কোনো কোষকে আক্রমণ করতে পারে। সো এই জন্য একে বলা হয় সংক্রামক ভাইরাস বা ভিরুলেন্ট ভাইরাস। সো মনে রাখবা, লাইটিক চক্রে যে ভাইরাসগুলো উৎপন্ন হয় এরা ভিরুলেন্ট, এরা সংক্রামক, এরা খারাপ। কেমন খারাপ দেখো, এরা হচ্ছে প্রত্যেক আধা ঘন্টায় 300টা করে নতুন ভাইরাস উৎপন্ন করতে পারে। 30 মিনিটে 300টা করে, মানে প্রত্যেক মিনিটে কয়টা করে হচ্ছে? আচ্ছা কয়টা হলে হোক, আমরা অঙ্কের ভেতরে যাব না, অঙ্ক এমনিতে আমি একটু কম পারি। তো ওকে, সো এত তীব্র। এখন তোমার শরীরে যদি 1000 ভাইরাস বা 1 কোটি ভাইরাস ঢোকে, তাহলে চিন্তা করো যে প্রত্যেক 30 মিনিটে 300 কোটি করে ভাইরাস তৈরি হচ্ছে, তাই না? কত ভয়ঙ্কর একটা ব্যাপার, তাই তো। তো আমরা এখন এই দুইটা বুঝলাম। হোয়াট ইজ কোট প্রোটিন? কোট প্রোটিন মানে হলো ভাইরাসের এই আবরণী প্রোটিনগুলো, যেগুলো দ্বারা ডিএনএটা আবৃত থাকে। 2 নাম্বার, ভাইরাস প্রত্যেক 30 মিনিটে কয়টি করে নতুন ভাইরাস তৈরি করতে পারে? 300টা করে। এই ভাইরাসটাকে কেন ভিরুলেন্ট ভাইরাস বলে? তোমরা বলো এই ভাইরাসটা তীব্র সংক্রামক, দ্রুত সংখ্যা বাড়ায় এবং আশপাশকে তারা রোগ সৃষ্টি করতে পারে, আক্রমণ করতে পারে। তাহলে কেন এটাকে ভিরুলেন্ট ভাইরাসের পাশাপাশি ভিরুলেন্ট ফাজ বলে? একই কথা, যেহেতু এটা ফাজ ভাইরাস, T2 ফাজ ভাইরাস, তাহলে এটার নাম হচ্ছে সংক্রামক ফাজ ভাইরাস বা ভিরুলেন্ট ফাজ, একই কথা। লাস্টেরটা হচ্ছে ইক্লিপস কাল। ইক্লিপসের বাংলা তোমরা জানো, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণকে বলা ইক্লিপস, তাই না? সোলার এক্লিপস এবং লুনার এক্লিপস, গ্রহণ। গ্রহণ মানে কি? গ্রহণ মানে যখন কোনো কিছু দেখা যায় না, সূর্য দেখা যাচ্ছে না, তাহলে সূর্যগ্রহণ। চন্দ্র দেখা যাচ্ছে না, তার মানে চন্দ্রগ্রহণ। তাহলে এখানে এই গ্রহণ বলতে কি বোঝাচ্ছে, ইক্লিপস কাল বলতে কি বোঝাচ্ছে? তাহলে এটা একটা সময়। এটা কি? এটা একটা সময় যখন এই যে ভাইরাসটা ভেতরে প্রবেশ করলো না, করার পর সে হারিয়ে গেল না, তাকে দেখা যাচ্ছে, তাকে দেখা যাচ্ছে না, তাহলে গ্রহণ শুরু হলো। গ্রহণ মানে দেখা যায় না। তো দেখো, কোনো একটা ভাইরাস কোনো একটা পোষক কোষের মধ্যে যখন প্রবেশ করে এবং সংখ্যা বাড়িয়ে যখন বাইর হয়, এই মাঝামাঝি সময়টাতে আমরা তাকে দেখতে পাই না। এই মাঝামাঝি সময়টার নামই হচ্ছে ইক্লিপস কাল বা গ্রহণকাল। ঠিক আছে? মাঝামাঝি সময়টা, ভেতরে প্রবেশ করা, বের হওয়া, এর মাঝামাঝি সময়টা। ওকে প্রিয় স্টুডেন্ট, এই ছিল আমাদের বিষয়টা। আমি আরেকবার বলি, প্রথমে ল্যান্ডিং হয় এখানে, তারপর অ্যাটাচমেন্ট হচ্ছে, তারপর এরা কাছাকাছি চলে আসছে, এসে এইটাকে লাইসিস করে। হ্যাঁ, তো এখানে এই যে ভাইরাসের স্পর্শক তন্তু এবং ব্যাকটেরিয়ার বাইরে যে প্রোটিন পরস্পরকে চিনে নেয়, এগুলোকে বলা হয় রিসেপ্টর প্রোটিন। এগুলোকে কি বলা হয়? রিসেপ্টর প্রোটিন। তখন সে কি করে? ভেতরে প্রবেশ করে, তার ডিএনএটাকে ভেতরে প্রবেশ করে। এই ডিএনএ করে কি? এখানকার আরএনএ প্রাইমার, আরএনএ প্রাইমেজ এনজাইম, রাইবোজোম,
এভরিথিং এর সে কন্ট্রোল নিয়ে নেয়, এমিনো অ্যাসিড নিউক্লিওটাইড সব কিছু কন্ট্রোল নিয়ে নেয়। কন্ট্রোল নেওয়ার পর সে কি করে, প্রথমে একটা বিষাক্ত প্রোটিন তৈরি করে আগে ব্যাকটেরিয়াল ডিএনএটাকে নষ্ট করে, তারপর নিজের দেহের বিভিন্ন পার্টগুলো তৈরি করে, রেপ্লিকেশন করে, তারপরের পার্টে কি করে অ্যাসেম্বল করে, সবগুলো আবার একসাথে হয়ে থাকে অ্যাসেম্বলিং, তারপরের পার্টে কি করে আরেকটা এনজাইম তৈরি করে আগে দেয়ালটা ভাঙে, দেয়াল ভেঙে তারা বাইরে চলে আসে। সিম্পল, ভেতরে প্রবেশ করে, দখল নেয়, সংখ্যা বাড়ায়, বাইরে চলে আসে। ওকে, সো দিস ইজ লাইটিক চক্র, ভেঙে বাইরে হলো। এখন আমরা দেখবো লাইসোজেনিক। শুধু একটুকু মনে রাখো, লাইসোজেনিকের কিছু ঘটনা ঘটে, তারপর চাইলে সে লাইটিক চক্রে পরিণত হইতে পারে। আমরা শুধু একটুকু দেখবো, আর আমরা তো লাইটিক চক্রটা জানি, তাহলে আমরা এক এক করে দেখি। পোষক দেহে ফাজ অনুপ্রবেশ। আমরা তো T2 ফাজের ক্ষেত্রে দেখলাম লাইটিক চক্র, তাই না? T2 ফাজ। তো এখানে যে যারা কাজ করে তাদেরকে বলে ল্যামডা ফাজ, P1 ফাজ, M13 কোলিফাজ। তো এই যে তিনটা দেখতে পাচ্ছ, এই তিনটার ক্ষেত্রে কিন্তু আমরা লাইসোজেনিক চক্র দেখি। ঠিক আছে, লাইসোজেনিক আমরা চক্র দেখি। কি দেখি দেখো, ধরা যাক একটা ব্যাকটেরিয়া সে প্রবেশ করলো, প্রথমে ল্যান্ডিং, তারপর অ্যাটাচমেন্ট, তারপর হচ্ছে অনুপ্রবেশ। তাহলে অনুপ্রবেশে কি করলো সে, ওইটা তো বাইরেই রাখবে, মূল দেহটা বাইরে থাকবে, শুধু ডিএনএটা প্রবেশ করলো। এখন ভেতরে ঢুকে সে কি দেখবে বলো তো? ব্যাকটেরিয়াল ডিএনএ দেখবে। কিন্তু মজার ব্যাপার হলো এখানে সে ব্যাকটেরিয়াল ডিএনএটাকে ধ্বংস করবে না। আমি তোমার বাসায় আসছি, আমি তোমাকে হত্যা করব না। কি করব? আমি তোমার সাথে একটা শান্তি চুক্তি করে তোমার সাথে থাকবো। ঠিক আছে, এখন শান্তি চুক্তিটা কি দেখো, শান্তি চুক্তিটা হচ্ছে এর এই যে এটা দেখতে পাচ্ছ, এইটা কি সে করবে কি, নিউক্লিয়াস বলে একটা এনজাইম আছে, নিউক্লিয়াস, তোমরা যেটাকে রেস্ট্রিকশন এনজাইম বলো, সেটার আরেক নাম হচ্ছে অ্যান্ডোনিউক্লিয়াস। অ্যান্ডোনিউক্লিয়াস কথাটা তোমরা ক্রসিং ওভারে গিয়েও দেখবা। সো নিউক্লিয়াস এনজাইমটা করে কি, এটা কেটে ফেলে। ওকে, কেটে ফেললো। তো আমি এক কাজ করি, এটা লাল কালার দিই আগে, বুঝতে পারছো? সো এ করবে কি, হেল্প নিয়ে এখানে নিউক্লিয়াস এনজাইম তৈরি করবে, নিউক্লিয়াস এনজাইমটা এটা কেটে ফেলবে। কেটে ফেললে সে দেখো কি করে, এই জায়গায় এসে নিজেকে যুক্ত করে। দেখছো, নিউক্লিয়াস দিয়ে কাটলো, কেটে নিজে কিন্তু দেখো এখান থেকে যুক্ত হইলো। এই যে যুক্ত হওয়ার পর এইটাকে আমরা বলি প্রোফাজ। কি বলি? প্রোফাজ ডিএনএ। প্রোফাজ ডিএনএ। প্রোফাজ ডিএনএ মানে হলো এখানে ফাজের যে ডিএনএটা চুপচাপ আছে, আদি অবস্থায় আছে, ভবিষ্যতে কাজে লাগলে সে বের হইতে পারবে। বুঝতে পারছো? তার মানে তোমার বাসায় এসে আমি তোমার সাথে মিলে গেলাম, ভেড়ার পালের মধ্যে একটা নেকড়ে ঢুকে সেই নেকড়েটাও ভেড়ার সাথে সন্ধি করে ফেলছে, যে তোমরা এক কাজ করো, আমি তোমাদের লোক, আমি তোমাদের সাথে আছি। তারপর কি হবে দেখো, এখন এই ব্যাকটেরিয়াটা দেখো, এই ব্যাকটেরিয়ার নিজের সংখ্যা বাড়াবে। এবার খেয়াল করো, নট ভাইরাস সংখ্যা বাড়াচ্ছে, কে সংখ্যা বাড়াচ্ছে? ব্যাকটেরিয়াটা। ব্যাকটেরিয়া যত সংখ্যা বাড়াবে, তাহলে আমাকে এবার বলো তো, ভাইরাসেরও কি ওই ডিএনএটা কি ততই বাড়বে না? এটার কথা চিন্তা করো, বাড়বে কি না? এইরকম বাড়তে থাকবে। সো এটা খুবই সহজ একটা প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়া কিন্তু দেখো ভাইরাসটা হত্যা করছে না ওই ডিএনএটাকে, বরং তার সাথে একসাথে থাকতেছে। তো দুইজনের ডিএনএ একসাথে যুক্ত হলে দিস ইজ কল প্রোফাজ ডিএনএ বা প্রোফাজ। তো এখন ব্যাকটেরিয়া সংখ্যা বাড়ায়। আর আমরা আগের ছবিতে গিয়ে কি দেখছি দেখো, ওকে হত্যা করছে, করে নিজের সংখ্যা বাড়াইছে। এখানে হত্যা টত্যা কিছু না, বরং কি করছে, যে তোমার সাথে আমি সংখ্যা বাড়াচ্ছি। তো এখানে হয় কি, ব্যাকটেরিয়া তো অনেক গ্রোথ না, ভাইরাস যেমন দ্রুত গ্রোথ হয়, ব্যাকটেরিয়ার গ্রোথ তো এত দ্রুত হয় না, যে কারণে এদের বংশবৃদ্ধিটা মোটামুটি স্লো। তাইলে এবার বলো তো, এই ব্যাকটেরিয়াটাতে যে ভাইরাল ডিএনএটা আছে, এটা কি তোমার রোগ সৃষ্টি করবে? তোমার রোগ সৃষ্টি করবে সে? করবে না। তাহলে এখানে এটাকে আমরা বলি ডরমেন্ট বা ইনকিউবেট। ডরমেন্ট থাকে, সুপ্ত থাকে, ঘুমন্ত থাকে, ওটা তোমাকে কোনো কি করছে না, তোমাকে কোনো রোগ সৃষ্টি করতেছে না। বুঝতে পারছো? সে তোমার কোনো রোগ সৃষ্টি করছে না, এইরকমই থাকতেছে। এখন কোনো একদিন হঠাৎ করে মনে হইল, আমরা কিন্তু লাইসোজেনিক চক্রের শুরুটা পড়ে ফেলছি, কোনো একদিনের মনে হলো না, এতদিন ধরে আমি শ্বশুর বাড়িতে ছিলাম, এতদিন ধরে আমি ঘর জামাইছিলাম, আজকে আমার আর ভালো লাগতেছে না,
আমি অপমানিত হচ্ছি, আমি তো ভাইরাস, আমি তো পাওয়ারফুল, আমি তো তোমাকে হত্যা করতে পারি, ওই দিনে যদি সে আলাদা হয়ে যায়, দেখো ওই দিনে যদি এই ডিএনএটা আলাদা হয়ে যায় পরের ধাপে, তাহলে দেখো এখান থেকে আবার লাইটিক চক্রটা শুরু হবে। লাইটিক মানে যে বামে যে ছবিটা দেখে আসছি, এ আবার একে হত্যা করবে, করে নিজের সংখ্যা বাড়াবে, আবার দেখো ভিরুলেন্ট বা সংক্রামক, তীব্র সংক্রামক দশা ধারণ করবে। সো এই যে জীবন চক্রটা চাইলেই লাইটিক চক্রে পরিণত হতে পারছে বলে এটাকে বলা হয় লাইটিক জেনেসিসকারী চক্র বা লাইসোজেনিক চক্র। সো এটা খুবই সিম্পল একটা বিষয়, সেটা হলো লাইসোজেনিক চক্র বলতে স্পেশালি কোনো চক্র নাই, বরং ব্যাকটেরিয়ার ভেতরে ঢুকে ভাইরাসটা চুপচাপ আছে, কোনো একদিন আমি লাইটিক চক্রে রূপান্তর হবো। বুঝতে পারছো? এই যে চুপচাপ থাকতে পারার ক্ষমতাটা, বা আমার যদি মনে হয় যে তোমার দেহের ভেতরে আমি ঢুকবো, আগে আমার নিজের অন্তত কিছু সংখ্যা বাড়াবো, ভবিষ্যৎ তোমার খবর করে দেবো, তাইলে এখানে একটা অতিরিক্ত সে সুবিধা পায়। আর এইটাতে কি হয়, এইটাতে হচ্ছে প্রথমে ঢুকে একবার রোগ সৃষ্টি করা শুরু করে। সো আশা করছি সবাই বুঝতে পেরেছো। সো কিছু টার্ম দেখো, ল্যামডা ফাজ, P1 ফাজ, M3 কোলি ফাজ, এগুলো তো ডিফারেন্ট হচ্ছে ফাজ যারা লাইসোজেনিক চক্র ঘটাইতে পারে। বাট মানুষের ক্ষেত্রে কিন্তু যে হারপিস সিমপ্লেক্স বলে একটা ভাইরাস আছে, হারপিস মানে ক্ষত সৃষ্টি করে, এই ঠোঁটে আমাদের ঘা হয় না, জ্বর হইলে ঠোসা হয়, ওকে, তারপরে যৌনাঙ্গের মধ্যে ক্ষত সৃষ্টি হয়, এগুলো হচ্ছে এক ধরনের হারপিস ভাইরাস যারা ক্ষত সৃষ্টি করে। সো হারপিস সিমপ্লেক্স ভাইরাস চাইলে কিন্তু প্রথমে এইরকম ডরমেন্ট থাকতে পারে, তারপরে এরকম ভিরুলেন্ট বা সংক্রামক হইতে পারে, লাইটিক চক্রে রূপান্তর হইতে পারে। প্রোফাজ, এখানে কিন্তু এই যে একসাথে হওয়াটাকে আমরা বলি প্রোফাজ। ঠিক আছে? সো এই হলো আমাদের লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র। চিত্রগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে, কোথায় কি ঘটতেছে এটা জানতে হবে। আর কনসেপ্ট থাকলে এটা দুইটার পার্থক্য যে আছে, পার্থক্যটা বুঝতে তোমার কোনো প্রবলেম হবে না। আশা করছি বুঝতে পেরেছো। আল্লাহ হাফিজ।